সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ক্লাস 9-এ পড়ছো, তো তাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে চিঠি। এই চিঠিটা লিখেছেন স্বামী বিবেকানন্দ। তো এই চিঠি আমরা আলোচনা করার আগে তোমাদের কিন্তু কিছু জিনিস জেনে নেওয়া দরকার। আচ্ছা, এই চিঠি এইটা নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ড 360 নাম্বার চিঠি কিন্তু এটা। আচ্ছা, তো এই চিঠি রচনার পূর্বে তোমাদের জেনে রাখা কিছু দরকার। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্মের সম্মেলনে যখন হিন্দু ধর্মের ওপর বক্তৃতা দিয়েছিলেন, তখন সেই বক্তৃতা দেওয়ার পর তার কিন্তু অনেক অনুগামী বা শিষ্যর কিন্তু পরিচয় হয়, বা তার অনেক অনুগামীর সাথে তার অনুগামী হয়, বা তার অনেকে তার শিষ্য বা গ্রহণ করেন, এরকম অনেকজনের সাথে কিন্তু তার পরিচয় কিন্তু হয়। তো তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন মিস নোবেল, মিসেস সোভিয়ার আর মিসেস বুল। এই মিস নোবেল আর মিসেস সোভিয়ার দুজনেই ছিল আমেরিকার, আর মিসেস বুল ছিল নরওয়ের। আচ্ছা, আর দুজন অনুগামী ছিলেন, একজন হচ্ছে স্টার্ডি, একজন হচ্ছে ম্যাক ক্লার্ডিট। তো এই মিসেস নোবেল, মিস নোবেল যে এ কিন্তু ভারতে আসার জন্য অনেক কিছু ভারতে আসে, ভারতের জন্য কাজ করার জন্য আসেন ভারতে। আর এই যে মিসেস বুল, এই যে নরওয়ের বাসিন্দা, একে কিন্তু আমাদের বিবেকানন্দ মা বা ধার মাতা বলে কিন্তু ডাকতেন। আর অনুগামীদের মধ্যে যে স্টার্ডি, এ কিন্তু প্রথমে ভারতে ছিলেও কিন্তু পরবর্তীকালে কিন্তু আমেরিকায় চলে যায়। আর ম্যাকক্লারিট এ কিন্তু বেলুর মঠে থাকে। এই ম্যাকক্লারিট স্বামী বিবেকানন্দকে কিন্তু জো বলে ডাকতেন। আচ্ছা, তো এই যে যখন চিঠিতে যখন আমাদের বিবেকানন্দ লেখেন, তো চিঠি লেখার প্রেক্ষাপট ছিল তিনি স্টার্ডির বললাম যে অনুগামী ছিলেন বিবেকানন্দের, এই স্টার্ডির কাছ থেকে একখানা চিঠি পাই। সেখানে জানতে পেরেছিলেন যে মিস নোবেল যে ভারতে আসছেন। এই স্টার্ডির চিঠি পাওয়ার পর তিনি মুলারের কাছে যান। এই মুলার কিন্তু কলকাতায় থাকতেন। এই মুলারের কাছে গিয়ে যান কেন, তিনি সেখানে জানতে পারেন যে মিস নোবেল যে ভারতে আসেন তার কর্মপ্রণালীর সম্পর্কে, সে কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতে এসে, সেই পদক্ষেপগুলো কিন্তু আমাদের স্বামীজি কার কাছ থেকে জানতে পারেন, মুলারের কাছ থেকে। তারপর তিনি সরাসরি কিন্তু চিঠি লেখেন আমাদের মিস নোবেলকে। দেখো, তো এটা প্রথমে লিখেছেন এটা লেখা হয়েছে আলমোড়া 29শে জুলাই 1897 সালে। বলছে কল্যাণিয়া মিস নোবেল। কল্যাণিয়া অর্থাৎ যার কল্যাণ চাওয়া হয়, যে নারীর কল্যাণ চাওয়া হয় তাকে কল্যাণিয়া বলে। তো স্বামীজি মিস নোবেলকে কল্যাণিয়া বলে সম্বোধন করছেন, যে কল্যাণিয়া মিস নোবেল, স্টার্ডির একখানা চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। আগে আমরা জেনেছি যে বললাম যে বিবেকানন্দ আমাদের স্বামীজি কিন্তু স্টাডির কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন। সেখান থেকে তিনি কি জানতে পেরেছিলেন, যে মিস নোবেল যে ভারতে আসছে তিনি নিজে দেখতে, হয়তো চাক্ষুষ দেখতে, অর্থাৎ নিজের সমস্ত কিছু দেখতে কিন্তু দৃঢ় কিন্তু সংকল্প। কাল তার উত্তর দিয়েছি। কাল যে চিঠিটা পেয়েছেন স্টাডির কাছে, তার কিন্তু উত্তরও দিয়েছেন। কী চিঠি পেয়েছিলেন, যে নোবেল এদেশে আসছে কী করতে, সব কিছু চাক্ষুষ দেখতে, সব কিছু চাক্ষুষ দেখতে কিন্তু নোবেল কিন্তু এদেশে, মিস নোবেল কিন্তু এদেশে আসছে। কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম, তাতে
এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। আবার স্টাডির কাছ থেকে পত্র পাওয়ার পর তিনি কার কাছে গিয়েছিলেন? মিস মুলারের কাছে। কেন গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন কারণ মিস মুলার মিস নোবেলের সব কর্মপ্রণালী বা তিনি তাকে ভালো করে জানতেন, তাই তার কর্মপ্রণালী জানতে স্বামীজি কিন্তু মিস মুলারের কাছে যান। তো যখন গিয়ে জানলেন যার কর্মপ্রণালী, তিনি কী কী গ্রহণ করবেন, কী কী পদক্ষেপ নেবেন, এই সম্পর্কে যখন স্বামীজি জানতে পারলেন, তখন দেখলেন যে এবার মিস নোবেলকে সরাসরি একটা চিঠি লেখায় কিন্তু শ্রেয় বা ভালো। দেখো, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তো কি বলছে? বলছে স্বামীজি মিস নোভেলকে বলছেন, অর্থাৎ সোজা ভাষায় বলছেন, একদম দৃঢ় বিশ্বাসে অর্থাৎ দৃঢ় সংকল্পে বলছেন যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। অর্থাৎ ভারতের, তখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন। তো ব্রিটিশ শাসনাধীন থেকে মিস নোবেল যে ভারতের হয়ে কাজ করবে, শুধু ভারতের হয়ে না, শুধু ভারতের না, ভারতের নারী সমাজ, আমরা জানি প্রাচীন যুগ থেকে বর্তমান সময়কালেরও কিছু কিছু এলাকায় এখনো পর্যন্ত নারী সমাজ কিন্তু উপেক্ষিত। আমরা জানি যে নারীরা কী করবে? বাড়ির কাজ করবে, সংসার প্রতিপালন করবে, ছেলে মেয়ে প্রতিপালন করবে, আর সংসার ধর্ম পালন করবে, এটা হচ্ছে নারীর কাজ। অর্থাৎ কোথাও না কোথাও নারীদেরকে কিন্তু আমরা উপেক্ষিত বা কোনো একটা জায়গায় দমিয়ে রাখার চেষ্টা করি। তো তখন ইংরেজ শাসনাধীন অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, তখন তো এই ব্যবস্থাটা আরও একটা জাঁকজমকপূর্ণ, যে মেয়েরা কোনো কাজ মানে বাড়ির কাজ করবে, কোনো মেয়েদের মধ্যে শিক্ষার কোনো আলো জ্বালানো যাবে না। তো সেটা বলছে স্বামীজি মিস নোবেল বা মার্গারেট নোবেলকে, যিনি পরবর্তীকালে পরিচিত হন মার্গারেট নোবেল নামে, যে ভারতের জন্য তো বটেই, নারী সমাজের জন্য তোমার মতো একজন সিংহীর প্রয়োজন। অর্থাৎ একজন মহিয়সী নারীর কিন্তু প্রয়োজন, যে ভারতীয় নারীদের মধ্যে শিক্ষার আলোর ঘটিয়ে তাদের সার্বিক উন্নতিতে কিন্তু সাহায্য করবে। তারপর, তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেরূপ নারী যাকে আজ প্রয়োজন। আচ্ছা, এখানে তোমরা পেলে কেল্টিক রক্ত। অর্থাৎ আমরা জানি 1200 খ্রিস্টাব্দের মধ্যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, তখন কিন্তু ওই ভাষাভাষী অঞ্চলে কিন্তু মানুষ কিন্তু কথা বলতো। এই কেল্টিক কিন্তু কেন্তুম আর শতম গুচ্ছের একটা ভাষা বংশ বা ভাগ। তো আমরা জানি মার্গারেট নোবেলের জন্ম হয় কিন্তু আয়ারল্যান্ডে। তো সেই সময় কালের কিন্তু সেই আয়ারল্যান্ড বলো, স্কটল্যান্ড বা ইউরোপের কিছু কিছু অংশে কিন্তু এই কেল্টিক ভাষা কিন্তু প্রচলিত ছিল। তো এই কেল্টিক ভাষা বংশের একজন অন্যতম নারী হয়ে তিনি কিন্তু কেল্টিক ভাষায় কথাও তিনি বলতেন, অর্থাৎ তার ধমনীতে কিন্তু সে কেল্টিক ভাষার রক্ত কিন্তু প্রবাহিত হয়েছে। তো সেটাই বলছেন স্বামীজি, তোমার যে শিক্ষা, তোমার যে ঐকান্তিকতা এবং পবিত্রতা, তো তোমার যে পবিত্রতা, ভালোবাসা, এই সমস্ত দিক দিয়ে তুমি আজ পরিপূর্ণ এক নারী, যাকে ভারতীয় সমাজ কিন্তু মেনে নেবে। অর্থাৎ ভারতীয় সমাজের নারীর অগ্রগতির জন্য তোমার মধ্যে যে শিক্ষা, যে ঐকান্তিকতা, পবিত্রতা, ভালোবাসা, অসীম দৃঢ়তা, যে বন্ধনগুলো রয়েছে, তা কিন্তু আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। অর্থাৎ তুমি যে ভারতবর্ষে এসে কাজ করব বলছো, তো শুধু কাজ করব বললেই তো হবে না, এর জন্য কোনো কিছু করে বাধাও আছে। এই যে তুমি এসে কাজ করবে, তার কিন্তু বাধাও আছে। দেখবে, তোমরা যখন কোনো একটা কিছু ভালো কাজ করতে যাবে, ধরো কোনো একটা এলাকায় বন্যা হয়েছে, সে বন্যার ত্রাণ তোমরা কিন্তু খুলছো। তো এই বন্যার ত্রাণে তোমরা ধরো ক্লাস 9-এর কিছু ছেলে মেয়ে
ঠিক করলে যে কেউ কেউ চাঁদা তুলছো, কেউ কারোর বাড়ি বাড়ি গিয়ে কারোর যে ছেঁড়া জামা প্যান্টগুলো আছে সেগুলো সংগ্রহ করছো, কিন্তু এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কোনো বাড়ি দেখবে দেবে না, বা কোনো বাড়ি কিছু দেবে, বা নানা রকম রান্না করার যে সরঞ্জামের ব্যবস্থা না হওয়া, এই যে বাধাগুলো হতে পারে। তো কোনো একটা ভালো কাজ করতে যাওয়ার সময় যে বাধা, সেরকম এখানেও স্বামীজি মিস নোবেলকে বলছেন যে শুধু ভারতে এসে যে শুধু কাজ করবেন তা না, এখানে কিন্তু তোমার বাধাও সৃষ্টি হতে পারে। কি? এদেশে দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। অর্থাৎ তখন ভারত ছিল ব্রিটিশ শাসনাধীন। তো ব্রিটিশ শাসনাধীন থেকে মানুষের মনে যে দুঃখ, তাদের মনে যে কুসংস্কার, এবং তারা ইংরেজ সরকারে যে কীভাবে দাসত্বে পরিণত হয়েছে, তা তুমি কিন্তু ধারণা করতে পারবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা নেক্সট পার্ট কিন্তু আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।